ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা করতে চলেছি ইন্ডিয়ান পলিটির উপরে লেকচার 5। তো ইতিমধ্যে আমরা ইন্ডিয়ান পলিটির লেকচার 4 চারটে লেকচার কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। তো আজকে যারা ভিডিওটি প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা আগে চারটে লেকচার দেখে নাও, তারপরে আজকেরটা দেখো, তাহলে কী হবে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধা হবে। ওকে, আচ্ছা, আমাদের আজকে কোর টপিক কি চলছে? আমাদের কোর টপিক চলছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। ওকে, আমি তোমাদের যে সিলেবাস দেখিয়েছিলাম সেই সিলেবাসের দেখবে পার্ট 1-এর মধ্যে এইটা পড়ে, অর্থাৎ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক পড়ে। ওকে, আর সেই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে যেটা সাব টপিক হচ্ছে, সাব টপিক আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিয়াম্বল, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রিয়াম্বল। হ্যাঁ, প্রিয়াম্বলকে বাংলায় কী বলা হয়? প্রিয়াম্বলকে বাংলায় বলা হয় প্রস্তাবনা। ঠিক আছে, দেখো প্রস্তাবনা মানে কি? প্রস্তাবনা মানে হচ্ছে যে আমরা এই কনস্টিটিউশনের মধ্য দিয়ে কি করতে চাইছি অ্যাকচুয়ালি। দেখো, একটা কথা মনে রেখো, যখনই কোনো বই পুস্তক তোমরা যাই কিছু পড়ো বা লেখো না কেন, দেখবে যে তার প্রথম পাতাতে দেখবে একটা প্রিফেস থাকে। প্রিফেস মানে কি? মুখবন্ধ। মানে এই সম্পূর্ণ বইটার মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে, বইটার লক্ষ্য কী, তা কিন্তু সেই প্রস্তাবনার মধ্যে বা প্রিফেস বা মুখবন্ধের মধ্যে কিন্তু আলোচনা করা থাকে। ঠিক সিমিলারভাবে আমাদের সম্পূর্ণ কনস্টিটিউশনটা আর কি, দেখো মনে রাখো, ভারতের যে সংবিধান সেটা কিন্তু বিশ্বের মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান। তাহলে এত বড় লিখিত সংবিধানকে আমি যদি এক কথায় বোঝাতে চাই যে এটা কি, তাহলে আমাকে শুধুমাত্র প্রিয়াম্বলটা পড়ে দিলেই হয়ে গেল। ওকে, কেউ যদি শুধুমাত্র প্রিয়াম্বলটাকে পড়ে তাহলেই সে বুঝে ফেলতে পারবে যে আমাদের এই সম্পূর্ণ কনস্টিটিউশনের মধ্যে কী বিষয়বস্তু নিয়ে আলোচনা করা রয়েছে। ওকে, তার মানে এক কথায় বলতে পারো যে সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ প্রিয়াম্বল। প্রিয়াম্বল আমাদের ভারতের সংবিধানের যে আত্মা বা সত্তা বা যে মূল বিষয়বস্তু কোর, সেই কোরটাই কিসের মধ্যে? এই প্রিয়াম্বলের মধ্যে লুকানো রয়েছে। ওকে, তা চলো আজকে আমরা শুরু করছি সেই প্রিয়াম্বল সম্পর্কে। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি এমনভাবে তোমাদের জন্য নিয়ে যেগুলো প্রিভিয়াসলি এক্সামিনেশনে কিন্তু এসছে। আর আমার মেইন টার্গেট হচ্ছে তোমাদের ইউপিএসসি অর্থাৎ IAS পরীক্ষা এবং WBCS পরীক্ষায় যে সমস্ত টপিকগুলোকে বেশি মাত্রায় জোর দেওয়া হয় সেগুলো পড়ানোই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। ওকে, তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে কি, যে প্রিয়াম্বলকে আমরা দেখব এবং যে নোটগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে নোট করবে। আর যদি কেউ PDF নিতে চাও তো আমি এই ভিডিও ডেসক্রিপশানে আজকের ক্লাসের PDFটা দিয়ে দিচ্ছি। তো তোমরা সামান্য একটা শুল্ক দিয়ে PDFটাকে ডাউনলোড করে নিতে পারো। আর যারা আমার চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করেছো তারা কিনা কমিউনিটি পোস্টকে ফলো করবে, সেখানে তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু লিঙ্ক পেয়ে যাবে ডাউনলোড করার। ওকে, তাহলে শুরু করার আগে আমি একটা কথা বলে দিই, এই WBCS গাইড চ্যানেলে আমি তোমাদেরকে GS সেকশন পড়াচ্ছি, অর্থাৎ কি জেনারেল স্টাডিজ করাচ্ছি। এখানে আমি তোমাদের শুরু করেছি হিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইন্ডিয়ান পলিটি চলছে। তোমরা আমাকে অনেকেই বলেছো ইকোনমিক্স, জিওগ্রাফি স্টার্ট করার জন্যে। দেখো, একবারে সমস্ত কিছু স্টার্ট করলে হবে না, ঠিক আছে, কারণ আমি ব্যস্ততার মধ্যে তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো দিচ্ছি, সেই জন্যে এক এক করে ধীরে ধীরে চলতে থাকো। আশা করি সমস্ত কমপ্লিট আমি করিয়ে দেবো। ওকে, আর একটা কথা বলে দিই, যদি কেউ তোমরা আমার থেকে ম্যাথ অ্যান্ড ইংলিশ শিখতে চাও, ম্যাথ আর ইংলিশ যদি শিখতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এক্সাম সলিউশন বলে। সেই এক্সাম সলিউশনটা তোমরা ফলো করতে পারো, সেখানে আমি তোমাদেরকে ম্যাথ অ্যান্ড ইংলিশ কিন্তু শেখাচ্ছি। ওকে, চলো তাহলে শুরু করছি আমরা আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির প্রিয়াম্বল। ঠিক আছে, শরীরটা একটু খারাপ, কাশি হচ্ছে সামান্য সরি। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রিয়াম্বল? ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন যেটা মাথার মধ্যে আসে সেটা হচ্ছে প্রিয়াম্বল কি। ঠিক, দেখো, দ্য প্রিয়াম্বল ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অর প্রিফেস অফ আ ডকুমেন্ট দ্যাট এক্সপ্লেন্স দ্য ডকুমেন্টস ফিলসফি অ্যান্ড অবজেক্টিভস। অলরেডি যেটা আমি বলেছি যে প্রিয়াম্বল হচ্ছে কোনো একটা ডকুমেন্টের ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, তার শুরুয়াতের কতগুলো কথা এবং যেটা সম্পর্কে, যেটার মধ্য দিয়েই যে ওই ডকুমেন্টসের মধ্যে কি তার দর্শন রয়েছে, ওই ডকুমেন্টসটার কি লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে, সেটা কিন্তু আমরা বুঝে যাই। ওকে, প্রিয়াম্বল ইজ দ্য কি to unravel the minds of the makers of the constitution.
আবারও কি মনে রাখবে, এই প্রিয়াম্বল হচ্ছে আমাদের যে সংবিধান, আমাদের সংবিধানটা নির্মাতা যারা ছিলেন, অর্থাৎ সংবিধান নির্মাতাদের মনের মধ্যে যদি আমাদের প্রবেশ করতে হয়, তাহলে এই প্রিয়াম্বলকে পড়লেই আমরা কিন্তু তাদের মনের মধ্যে যেতে পারি যে আমাদের কনস্টিটিউশন যারা তৈরি করেছিলেন সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বসে বসে সেই সমস্ত মানুষগুলোর মনে কি চলছিল। হ্যাঁ, একটা কথা মাথায় রাখো, ভারতবর্ষ দীর্ঘদিন পরাধীনতার শিকলে বাঁধা ছিল। সেই পরাধীনতার শিকলে যখন বন্ধন অবস্থায় ছিল, তখন প্রত্যেকটা স্বাধীন চেতা সংগ্রামী মানুষের মনে যে সমস্ত কথাগুলো এসেছে, যে সমস্ত চিন্তা, আশা, আকাঙ্ক্ষাগুলো তার দেশ সম্পর্কে এসেছে, তারই একটা বহিঃপ্রকাশ আমরা এই প্রিয়াম্বলের মধ্যে দেখতে পাবো। বোঝা গেল? তাহলে আবার বলি, পরাধীন মনের যে স্বাধীন হওয়ার ইচ্ছা, সেই পরাধীন মনের স্বাধীন হওয়ার ইচ্ছা এবং সেই স্বাধীনতার রূপরেখা, সেটাই কিন্তু এই প্রিয়াম্বলের মধ্যে রয়েছে। ওকে, আমরা লক্ষ্মীকান্ত স্যারের বইটাকে ফলো করে কিন্তু তোমাদের এটা পড়াচ্ছি, মাথায় রাখতে হবে। সো তোমরা যারা মাদার বুকটাকে পড়ছো তারা কিন্তু আমার লেকচারগুলো দেখলে তোমাদের দেখবে স্টাডিগুলো একটু সুবিধা সুযোগ হবে। ওকে, আচ্ছা, আর মাঝে মাঝে আমি তোমাদের বলতে থাকবো যে এখান থেকে কেমন ধরনের কি কোয়েশ্চেন আসে না আসে। ওকে, আচ্ছা, দেখো, এই প্রিয়াম্বল ভারতীয় সংবিধানের একটা ইন্টিগ্রাল পার্ট। হ্যাঁ, তো আমরা এটা পরবর্তী সময় দেখব যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট কি না, পার্ট না, কোন জায়গা থেকে জানা গেল যে কনস্টিটিউশন আমাদের, এই প্রিয়াম্বল আমাদের কনস্টিটিউশনের পার্ট। তো এগুলো সব আমি আলোচনা করব। তার আগে আলোচনা করি, দেখো স্ক্রিনে তোমাদের যে পয়েন্টগুলো রয়েছে, আমার কথা শুনতে শুনতে কিন্তু তোমরা পয়েন্টগুলোকে ভালো করে পড়ে নিতে পারো। ঠিক আছে, দেখো মনে রেখো, এবার এই যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলটা কি কাজ করে, এটা একটা বড় প্রশ্ন উঠে দাঁড়ায়। মনে রেখো, আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, সেই কনস্টিটিউশনে বিভিন্ন ধরনের আর্টিকেল রয়েছে, বিভিন্ন ধরনের লজ রয়েছে, বিভিন্ন ধরনের সেকশনস রয়েছে। তা এমন কোনো আর্টিকেল বা এমন কোনো সেকশন যদি অ্যাম্বিগুয়াস হয়ে যায়, মানে যে এই আর্টিকেলটার মধ্য দিয়ে কি বোঝানোর চেষ্টা হচ্ছে, মানে দুটো তিনটে অর্থ যদি প্রকাশ পায়, তখন কিন্তু আমাদের এই প্রিয়াম্বল সাহায্য করে যে এই আর্টিকেলটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে। কেন? কারণ এই সংবিধান, আমাদের ভারতের সংবিধানের যা যা কোর বিষয়বস্তু আছে সেটা কিন্তু প্রিয়াম্বলের মধ্যে রয়েছে। অর্থাৎ প্রিয়াম্বলটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের সোল, আত্মা, সত্তা, মন। ঠিক আছে, আচ্ছা, তাই যখনই মানে আমাদের সংবিধানের কোনো একটা ডার্কনেস ক্রিয়েট হয় কোনো একটা জায়গায়, সংবিধানের এমন একটা সেকশন, মনে করো সেখানে কোনো একটা তার এক্সপ্লানেশন করতে গিয়ে তার কোনো একটা সমস্যা হচ্ছে, তখন আমাদের এই প্রিয়াম্বল আমাদের সাহায্য করে যে আসলে ওই আর্টিকেলটার মধ্য দিয়ে কী বোঝানোর চেষ্টা করা হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে একটা কথা মনে রেখো, আমাদের এই যে প্রিয়াম্বল, সেটা অ্যাকচুয়ালি এই যে কতগুলো ফিলসফি, মানে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার ফিলসফি এবং তার দ্বারা কতগুলো ফান্ডামেন্টাল ভ্যালিউজ আমাদের জনগণের জন্য প্রোভাইড করা হয়েছে, সেইগুলোরই একটা রূপরেখা। ঠিক আছে, আচ্ছা, দেখো প্রিয়াম্বল আমাদের চারটি জিনিস দেয়। কি দেয়? আমাদের দেয় সোর্স অফ অথরিটি অফ দ্য কনস্টিটিউশন। আমরা জানতে পারি যে এই কনস্টিটিউশনের মালিক কে বা কারা। বোঝা যাচ্ছে কি বলছি? প্রিয়াম্বল আমাদের বলে দেয় যে এই কনস্টিটিউশনের মালিক কে, এই কনস্টিটিউশন কাদের জন্যে, কাদের দ্বারা, কারা এটাকে নিয়ন্ত্রণ করবে, এটা কিন্তু বলে দেয় আমাদের এই প্রিয়াম্বল। ওকে, কিভাবে বলে? দেখো, প্রিয়াম্বলের যে টেক্সট আমরা একটু পরেই পড়বো, সেখানে আমরা দেখবো লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। হয়েছে, তার মানে কি? উই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে আমরা ভারতের জনগণ, আমরাই হলো এর অথরিটি। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর প্রিয়াম্বল থেকে কি জানা যায়? নেচার অফ ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ এই ভারতীয় রাষ্ট্রটি, এই ভারতীয় দেশটি, ভারত দেশটি, তার প্রকৃতি কেমন, সেটাও কিন্তু আমরা এই প্রিয়াম্বল থেকেই বুঝে যাই। ওকে, আচ্ছা, তারপর কি? স্টেটমেন্ট অফ ইটস অবজেক্টিভস, এবং আমরা যে কনস্টিটিউশনটা তৈরি করছি, সেই কনস্টিটিউশন তৈরি করে আমাদের লক্ষ্য কী হবে। ভালো করে দেখো, যখন আমরা ইংরেজ শাসনের অধীনে ছিলাম, ইংরেজ শাসনের অধীনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরাধীনতার শিকলে আবদ্ধ ছিলাম। আমাদের স্বাধীনতা ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের বিভিন্ন ধরনের পরাধীনতার শিকলে কিন্তু আমরা আবদ্ধ ছিলাম। আর তাই সেই সময়কার মানুষগুলো কিন্তু চেয়েছিল যে এই সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত হতে, আর সেই মুক্ত হওয়ার জন্য তারা কনস্টিটিউশন তৈরি করেছিলেন যে আমরা যখন স্বাধীন হব, আমরা যখন নিজেদের শাসন নিজেদের হাতে পাবো, তখন আমরা ভারতের প্রত্যেকটা নাগরিককে সিকিউর করে দেব যে তোমার এই স্বাধীনতাগুলো রয়েছে, তুমি এগুলোকে ভোগ করো। ওকে, তাহলে এটা একটা অবজেক্টিভ, এটা একটা লক্ষ্যমাত্রা আমরা বুঝতে পারি এই প্রিয়াম্বলের মধ্য দিয়ে। ওকে, 4 নম্বর কি বুঝি? ডেট অফ ইটস অ্যাডপশন, এবং কবে এই প্রিয়াম্বলটাকে অ্যাডপ্ট করা হলো সেই ডেটটা আমরা পাই। তাহলে 4টে জিনিস পাই, বোল্ড অক্ষরে লিখে রেখেছি, খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে। ওকে, আচ্ছা,
তারপরের পয়েন্ট দেখো কি বলছে, একটা কথা মাথায় রেখো, প্রিয়াম্বল সংবিধানের একটা অংশ হলেও মনে রেখো প্রিয়াম্বল ইজ নট দ্য সুপ্রিম পাওয়ার, মানে প্রিয়াম্বলই কিন্তু মূল পাওয়ারটা নয়, অর্থাৎ যা দিয়ে কাউকে তুমি কোনো কিছুতে রেস্ট্রিক্ট করতে পারো বা প্রহিবিট করতে পারো। অর্থাৎ প্রিয়াম্বল কখনোই এটা অধিকার দেয় না কোর্টকে যে তুমি এই প্রিয়াম্বলের মধ্য দিয়ে কোনো কিছুকে রেস্ট্রিকশন লাগাও বা কোনো কিছুকে প্রহিবিট করো। ওকে, তার মানে এটা মনে রেখো, প্রিয়াম্বল মে বি আ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বাট ইট ইজ নট দ্য সুপ্রিম পাওয়ার আর সোর্স অফ এনি রেস্ট্রিকশন। ঠিক আছে, লাস্ট পয়েন্ট কি বলছে, ইট ইজ নট ডাইরেক্টলি এনফোর্সেবল ইন কোর্ট অফ ল ইন ইন্ডিয়া। ঠিক আছে, এবং ভারতবর্ষের কোনো কোর্ট এটাকে এনফোর্স করতে পারে না। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা হিস্ট্রি অফ দ্য প্রিয়াম্বলের হিস্ট্রি সম্পর্কে জানি। আমি যখন তোমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে কনস্টিটিউশনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যখন আমি পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে 1946 সালের 13ই ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তিনি একটা অবজেক্টিভ রেজলিউশন নিয়ে এসেছিলেন। সেই অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে তিনি কি লিখেছিলেন, তিনি লিখেছিলেন যে আমাদের এই কনস্টিটিউশনের মূল বিষয়বস্তু কি হতে চলেছে, অর্থাৎ আমাদের এই কনস্টিটিউশনের মধ্য দিয়ে আমরা কি অ্যাচিভ করতে চাইছি, অর্থাৎ আমাদের দেশকে কোথায় আমরা নিয়ে যেতে চাইছি, সেই মূল রূপরেখা কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু তৈরি করেছিলেন তার অবজেক্টিভ রেজলিউশনে। আর মনে রেখো সেই অবজেক্টিভ রেজলিউশনেরই বর্তমান নাম হয়েছে কিন্তু প্রিয়াম্বল। বোঝা গেল? তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু যে অবজেক্টিভ রেজলিউশন প্রপোজ করেছিলেন 13ই ডিসেম্বর 1946 সালে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, এবং যেটা অ্যাডপ্ট করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 22শে জানুয়ারি 1947 সালে, সেইটাই হচ্ছে আজকের প্রিয়াম্বল। ওকে, আচ্ছা, অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে কী কী ছিল আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, আচ্ছা, এই প্রিয়াম্বলের মধ্যে কি রয়েছে, কনস্টিটিউশনের সামারিটা রয়েছে, কনস্টিটিউশনের সারসংক্ষেপ এই প্রিয়াম্বলের মধ্যে রয়েছে। ওকে, দ্য প্রিয়াম্বল ইজ ইন্সপায়ার্ড বাই দ্য চেরিশড পলিটিক্যাল ভ্যালিউজ প্র্যাকটিসড ফর এজেস থ্রু আউট দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। মনে রেখো আমাদের এই প্রিয়াম্বলের মধ্যে ভারতের যে আকর সংস্কৃতি, ভারতের যে মূল সভ্যতা, ভারতের মূল সভ্যতার যে যুগের পর যুগ ধরে যে পলিটিক্যাল ভ্যালিউ, সেইগুলোই কিন্তু প্রিয়াম্বলের মধ্যে আমরা দেখতে পাই। ওকে, চলো নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট কি বলছে, দ্য সাবস্টেন্স অফ দ্য প্রিয়াম্বল ইজ দ্য আউটকাম অফ দ্য স্টিডফাস্ট ফ্রিডম স্ট্রাগল that our leaders carried upon, aiming at not just throwing out the colonial power but integrating the nation in the quest for justice, equality and democracy. আমি একটু আগে যেটা বলছিলাম, কি বলছিলাম আমি, যে এই যে সংবিধানটা তৈরি হয়েছে, এই সংবিধানটা অ্যাকচুয়ালি আমাদের সেই পরাধীন স্বাধীনতা সংগ্রামী মানুষগুলোর ব্রেন চাইল্ড, তাদের মনের মধ্যে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, যে স্বাধীনতার যে ইচ্ছা, সেই স্বাধীনতার ইচ্ছাই কিন্তু এই সংবিধানের মধ্যে লুকোনো, আর সেই সংবিধানের আকরই এই প্রিয়াম্বলের মধ্যে লুকোনো। অর্থাৎ সেই স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু চেয়েছিলেন যে আমাদের মূল উদ্দেশ্য এই কলোনিয়াল পাওয়ারকে তাড়িয়ে দেওয়াই নয়, মানে আমাদের যে ঔপনিবেশিক শক্তি আমাদের ওপরে যে ভর করে রয়েছে, মানে ইংরেজ, এদেরকে দেশ থেকে দূর করে দেওয়াই আমাদের মূল টার্গেট নয়। মূল টার্গেট কি, বাট ইন্টিগ্রেটিং দ্য নেশন, আমাদের এই জাতিটাকে একত্রিত করা, আমাদের এই দেশটিকে একত্র করা, দেশটিকে একত্র করে তার নাগরিকদের জন্য জাস্টিস, ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি প্রদান করা। বোঝা যাচ্ছে? এই ছিল মূল উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু এই প্রিয়াম্বল রচনা করা হয়েছে। ওকে, এবার আমরা দেখব টেক্সট অফ দ্য প্রিয়াম্বল। ঠিক আছে, প্রিয়াম্বলের টেক্সটটাকে দেখব আমরা। দেখো, এখন একটা আলোচনা করছি, শেষে গিয়ে আমি এগুলো আরও ডিটেলসে আলোচনা করব। মনে রেখো প্রিয়াম্বল বলা হয়েছিল, যখন প্রিয়াম্বলটা যখন লেখা হয় তখন বলা হয়েছিল যে প্রিয়াম্বলটা কিন্তু কখনোই, অর্থাৎ 26th ডে অফ নভেম্বর 1949, এই যে আজকের যে প্রিয়াম্বল, সেই প্রিয়াম্বলকে অ্যাডপ্ট করেছিল আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। সেটা কবে অ্যাডপ্ট করেছিল? 26শে নভেম্বর 1949 সালে হয়েছে। 26শে নভেম্বর 1949 সালে আমাদের এই প্রিয়াম্বলকে অ্যাডপ্ট করেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কিন্তু মনে রেখো তখন তারা বলেছিলেন যে এই প্রিয়াম্বলকে কখনো অ্যামেন্ড করা যাবে না। বোঝা গেল? মানে এই প্রিয়াম্বলকে, এই প্রস্তাবনাকে কখনো সংশোধন করা যাবে না।
হয়েছে। কেন? কারণ এই প্রিয়াম্বলের মধ্যে একদম বেসিক কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে যেটা কিনা আমাদের সংবিধানকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের সংবিধানকে যে কথাটা রিপ্রেজেন্ট করে আমরা সেটাকে অ্যামেন্ড করলে আমাদের সংবিধানের যে সত্তা, সেই সত্তাটাই নষ্ট হয়ে যায়। তাই তখন তারা বলেছিল এই সংবিধানকে মানে অ্যামেন্ড করা যাবে না। হয়েছে। কিন্তু 1976 সালের যখন 42তম সংবিধান সংশোধনী হয় তখন কিন্তু আমাদের এই সংবিধানে দেখো 3টে শব্দ অ্যাড করা হয়েছিল, 3টে শব্দ। আর যে 3টে শব্দ অ্যাড করা হয়েছিল সেটা কিন্তু ইটালিক করে আমি রেখেছি, আমি তাও নিচে দাগ দিয়ে দিচ্ছি, সোশ্যালিস্ট, সেকুলার, আর এই ফ্র্যাটার্নিটির মধ্যে দেখো আর একটা শব্দকে এন্টার করানো হয়েছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। ওকে, এই 3টে শব্দকে অ্যাড করা হয়েছিল। তো এগুলো নিয়ে আমি পরে ডিটেলসে আলোচনা করছি। তো টেক্সটটাকে কি বলছে সেটা আগে বোঝো। তাহলে একটু আগে আমরা বললাম যে এই প্রিয়াম্বল আমাদেরকে 4টে আইডিয়া দেয়। 4টে আইডিয়ার মধ্যে প্রথম আইডিয়াটা সোর্স অফ অথরিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই যে ভারতের সংবিধান, তার সোর্সের অথরিটির সোর্সটা, তার পাওয়ারের সোর্সটা কোথা থেকে পেল সেটা দেখো প্রথম লাইনের মধ্যেই রয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, হ্যাভিং সলেমলি রিজলভড, হ্যাভিং সলেমলি মানে কি সিরিয়াসলি, রিজলভড মানে কি দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছি। তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভড, আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিচ্ছি সিরিয়াসলি, টু কনস্টিটিউট ইন্ডিয়া, ভারতকে আমরা তৈরি করব, ইনটু আ সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। হয়েছে, আমরা ভারতবর্ষকে তৈরি করব একটি সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিকে। হয়েছে, অ্যান্ড টু সিকিওর টু অল ইটস সিটিজেন্স, এবং এর সমস্ত নাগরিককে সুনিশ্চিত করব কি জাস্টিস, জাস্টিস কিসের? সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল, লিবার্টি, লিবার্টি কি? স্বাধীনতা। কিসের স্বাধীনতা? লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ, ইকুয়ালিটি, ইকুয়ালিটি কিসের? অফ স্ট্যাটাস, স্ট্যাটাসের ইকুয়ালিটি, অ্যান্ড অফ অপরচুনিটি, অ্যান্ড টু প্রমোট অ্যামাং দেম অল। আর ফ্র্যাটার্নিটি, আমি এগুলোর বাংলা পরে বলবো, আগে বলিনি, ভালো করে শোনো। ফ্র্যাটার্নিটি, অ্যাসোরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। ঠিক আছে? In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. এই ছিল প্রিয়াম্বলের মূল টেক্সট। মানে কি এবার বলি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, হ্যাভিং সলেমলি রিজলভড টু কনস্টিটিউট, আমরা দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছি যে আমরা ভারতকে কনস্টিটিউট করব, আমরা ভারতকে তৈরি করব ইনটু আ সভরেন, একটি সার্বভৌম দেশ হিসেবে। সভরেন, সভরেন কী জিনিস পরবর্তী সময়ে আমি ডিটেলসে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আলোচনা করছি। আমরা ভারতকে একটা সার্বভৌম দেশে পরিণত করব, একটা সোশ্যালিস্ট দেশে পরিণত করব। সোশ্যালিস্ট মানে কি? সমাজতান্ত্রিক। ওকে। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক। আচ্ছা, এখানে প্রশ্ন উঠতে পারে ডেমোক্রেটিক মানেও যা, রিপাবলিক মানেও তো তাই, প্রজাতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র একই ব্যাপার। কিন্তু মনে রেখে দুটোর মধ্যে তফাৎ আছে, আমি ধীরে ধীরে আলোচনা করে দিচ্ছি। অ্যান্ড টু সিকিউর অল ইটস সিটিজেন্স, এবং আমরা প্রোভাইড করব, সুনিশ্চিত করব তার সিটিজেন্সদের, তার সমস্ত সিটিজেনদের সুনিশ্চিত করব কি? জাস্টিস, ন্যায়। হচ্ছে কিসের? সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় প্রদান করব। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ, আমরা তাদেরকে মত প্রকাশের স্বাধীনতা দেব, চিন্তাভাবনার স্বাধীনতা দেব, বিশ্বাসের স্বাধীনতা দেব, আস্থার স্বাধীনতা দেব, পূজা অর্চনার স্বাধীনতা দেব। ইকুয়ালিটি দেব, প্রত্যেকটা মানুষের মধ্যে সমান ইকুয়ালিটি, সমান অপরচুনিটি দেব। ওকে। অ্যান্ড টু প্রমোট অ্যামাং দেম অল, এবং তাদের সকলের মধ্যে আমরা প্রমোশনের সৃষ্টি করব, তো প্রত্যেককেই প্রমোট করার চেষ্টা করব। ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। হয়েছে, সেই ভ্রাতৃত্ব মানে সৌভ্রাতৃত্ববোধ যেটাকে বলে, আমরা সৌভ্রাতৃত্ববোধ মানে অ্যাসিওর করব প্রত্যেকের মধ্যে। অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত মর্যাদা প্রদান করব। অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। একটা কথা মাথায় রাখো, এখানে ইউনিটি রয়েছে, ইন্টিগ্রিটি রয়েছে। ইউনিটি মানেও যা, ইন্টিগ্রিটি মানেও তা, দুটোকে ইউজ করা হলো কেন? মনে রেখো, ইউনিটি টার্মটা হচ্ছে একটু পলিটিক্যাল টার্ম। ইউনিটি মানে একটু পলিটিক্যাল টার্ম, এটা কিন্তু আমি তোমাদের আগে আলোচনা করে দিয়েছিলাম।
হয়েছে যে ইউনিটি মানে হচ্ছে একটা পলিটিক্যাল টার্ম, মানে একটা ঐক্য তৈরি করা। আর ইন্টিগ্রিটি মানে জানো, ইন্টিগ্রিটি যখনই বলা হয় তখন এটা শুধু পলিটিক্যাল আর ব্যাপারটা থাকে না, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে দাঁড়ায়। হয়েছে, তার মানে কি আমরা শুধুমাত্র পলিটিক্যালি কিন্তু কানেক্ট নই। দেখো আমাদের ভারতবর্ষের কতগুলো রাজ্য রয়েছে, এই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যালি কানেক্ট নয়, আমাদের মধ্যে ইন্টিগ্রিটি রয়েছে, আমাদের মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল বন্ড রয়েছে, সাইকোলজিক্যাল বন্ড, মানসিক একটা বন্ড কিন্তু আমাদের মধ্যে রয়েছে, যার কারণে আমরা সমানভাবে একজন মহারাষ্ট্রের লোককেও যেমনভাবে ভালোবাসি তেমন করে আমরা একটা তামিলনাড়ুর লোককেও ভালোবাসি, তেমন করে আমরা কিন্তু একটা জম্মু কাশ্মীরের লোককেও ভালোবাসি। অর্থাৎ এই যে প্রত্যেকটা রাজ্যের নাগরিকদের মধ্যে যে মিল, ভালোবাসা, সম্পর্ক, এইগুলোকেই বলা হচ্ছে ইন্টিগ্রিটি। অর্থাৎ ইউনিটির পরে ইন্টিগ্রিটিকে জোড়ানো হয়েছে এই জন্যেই যে ইউনিটি হচ্ছে একটা পলিটিক্যাল টার্ম, মানে একটার সাথে মিশে আছে আমরা, ঠিক আছে, কিন্তু ইন্টিগ্রিটিকে ইন্ট্রোডিউস করা যায় এই জন্যে যে আমাদের যাতে সাইকোলজিক্যাল একটা কনসেপ্ট আসে, যে আমরা শুধুমাত্র রাজনৈতিকভাবেই সংযুক্ত হয়ে নেই, আমরা আমাদের আত্মিকভাবেও, আমরা আমাদের আত্মা, সত্তা, মনের সাথেও আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছি। ঠিক আছে, আচ্ছা। ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমরা আমাদের এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দিস 26th ডে অফ নভেম্বরের 26 তারিখে 1949 সালে ডু হিয়ার বাই অ্যাডপ্ট, আমরা অ্যাডপ্ট করছি, এটাকে গ্রহণ করছি, এনঅ্যাক্ট করছি, এটাকে পালন করছি, অ্যান্ড গিভ টু আওয়ারসেলভস, এবং আমাদেরকে প্রদান করছি দিস কনস্টিটিউশন, এই সংবিধানকে। হয়েছে, এই ছিল প্রিয়াম্বল। এবার এই প্রিয়াম্বলের মধ্যে কতগুলো কিওয়ার্ড রয়েছে, দেখো প্রিয়াম্বলের মধ্যে কিওয়ার্ড কোনগুলো, এই যে এইগুলো, সভরেন থেকে রিপাবলিক পর্যন্ত। এবার এখান থেকে আমি তোমাদের বলে দিই প্রশ্ন কি আসে। প্রশ্ন আসে যে এদের অর্ডারটা কেমন রয়েছে। দেখো সবার আগে রয়েছে সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। মনে রেখো এগুলো হচ্ছে একটা নেশানের জন্য, এগুলো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মানে আমি যদি বলি ভারতবর্ষ দেশটা কেমন, হ্যাঁ, তখন আমরা ভারতবর্ষকে কোয়ালিফাই করার জন্য এই সবকটা অ্যাডজেক্টিভকে ইউজ করতে পারি। 5টা অ্যাডজেক্টিভ রয়েছে। কেমন? সভরেন, ইন্ডিয়া ইজ আ সভরেন কান্ট্রি। সভরেন মানে কি? সভরেন মানে সার্বভৌম। তার মানে ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশের ওপরে বাইরের বা ভেতরের কোনো মানে এক্সটার্নাল পাওয়ার নেই আর কি। ভারতের জনগণ কমপ্লিটলি স্বাধীন, তাকে বলে সভরেন। সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক। মানে সমাজতান্ত্রিক বলতে কি বোঝায়? সমাজতান্ত্রিক বলতে বোঝায় যে জনগণকে পলিটিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল জাস্টিস প্রদান করা সমানভাবে। ওকে। সেকুলার ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক, রিপাবলিক। এই যে অর্ডার থেকে প্রশ্ন আসে মাথায় রেখো, তাহলে তোমরা এরকম মুখস্থ করে ফেলবে, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। হয়েছে? আচ্ছা। আর সংবিধানের মধ্যে কতগুলো ভ্যালু রয়েছে, মানে ফান্ডামেন্টাল ভ্যালু, সেই ভ্যালুগুলো এই যে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। ঠিক আছে, আমরা এই প্রত্যেকটা কিওয়ার্ড অ্যান্ড ভ্যালুগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করছি এখন। ওকে, চলো। ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা ভালো করে শুনতে থাকো, খুব কাজের জিনিস হচ্ছে। দেখো কিওয়ার্ডস অফ দ্য প্রিয়াম্বল, আমাদের প্রিয়াম্বলের কিওয়ার্ডসগুলোকে দেখো আগে। এই কিওয়ার্ডসগুলোই বর্ণনা করে যে অ্যাকচুয়ালি আমাদের কনস্টিটিউশন কী জিনিস। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা হচ্ছে সভরেন। সভরেন মিন্স সুপ্রিম অর ইন্ডিপেন্ডেন্ট। সভরেন শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ বা ইন্ডিপেন্ডেন্ট, মানে যাকে বলে সার্বভৌম। ওকে। অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ ইটস ওন ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, এবং ভারতবর্ষের একটা নিজের স্বাধীন অথরিটি রয়েছে। অ্যান্ড ইট ইজ নট আ ডমিনিয়ন অফ এনি আদার এক্সটার্নাল পাওয়ার, এবং ভারতবর্ষ অন্য কোনো দেশের ডমিনিয়নে নেই, মানে অন্য কোনো দেশের অধীনে নেই ভারতবর্ষ। তাহলে সভরেন বলে বোঝা গেল সভরেন মানে কি? সভরেন মানে হচ্ছে যখন ভারতবর্ষের ওপরে যদি কোনো এক্সটার্নাল পাওয়ারের যদি প্রভাব থাকতো, ডমিনেশন থাকতো, তখন ভারতকে আর সভরেন আমরা বলতে পারতাম না। হয়েছে? কিন্তু ভারতবর্ষের মধ্যে কিন্তু ভারতবর্ষ একটা সভরেন, কারণ ভারতবর্ষের ওপরে কোনো এক্সটার্নাল পাওয়ারের হস্তক্ষেপ নেই, মানে কোনো বাইরে বহিঃশত্রুর কোনো হস্তক্ষেপ আমাদের দেশে নেই। আমরা স্বাধীন, আমাদের হস্তক্ষেপ করার জন্য আমাদের নিজেদের সরকার বা গভর্নমেন্ট রয়েছে। ওকে। In the country, the legislature has the power to make laws which are subject to certain limitations. বলছে আমাদের এই সভরেন কান্ট্রিতে আমাদের নিজেদের জনগণেরা আমরা লেজিসলেচার তৈরি করেছি, যে লেজিসলেচার আমাদেরকে শাসন করে, তারা আমাদের আইন তৈরি করে। আমরা চাইলে সেই লেজিসলেচারকে আবার
চেঞ্জও করে দিতে পারি, বোঝা গেল? অর্থাৎ গণতান্ত্রিক যে ক্ষমতা সেটা আমাদের হাতেই রয়েছে। মানে বাইরের থেকে কেউ এসে বলবে না যে ভাই তোমার সরকার চেঞ্জ করো, এই তুমি এটা বন্ধ করে দাও, এটা করতে পারবে না, কারণ আমরা সভরেন। হয়েছে? দেখো, কিন্তু এখানে একটা কথা ওঠে যে ভারতবর্ষ তো একটা কমনওয়েলথের মেম্বার, তাই না? আবার ভারতবর্ষ ইউএনেরও মেম্বার। তো এটা হওয়ার জন্য কি ভারতবর্ষের সভরেনিটি নষ্ট হয়? কখনোই না। মনে রেখো, ইন্ডিয়াজ মেম্বারশিপ ইন কমনওয়েলথ অ্যান্ড ইউএনও, ইউনাইটেড নেশনের মেম্বার হওয়া বা কমনওয়েলথের মেম্বার হওয়াতে ভারতবর্ষের কখনো সভরেনিটি হ্যাম্পার হয় না। কারণ এই কমনওয়েলথ আর ইউএনও এরা কখনোই ভারতবর্ষকে তার আভ্যন্তরীণ বিষয়ে, তার রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। হয়েছে? আচ্ছা, তাহলে সভরেন মানে কি বোঝা গেল? সভরেন মানে বোঝা গেল যে সেই দেশকেই আমরা সভরেন বলতে পারি যে দেশের ওপরে বহির্দেশের, বাইরের কোনো দেশের কোনো হস্তক্ষেপ নেই। হয়েছে? এইখানে একটা উদাহরণ আমি তোমাদের দিয়ে দিই। জাপানের কথা বলি, যদি জাপানকে ডেমোক্রেটিক বলা গেলেও জাপানকে কিন্তু সভরেন কান্ট্রি বলা যায় না। কেন যায় না? কারণ জাপানকে সভরেন কান্ট্রি বলা যায় না এই জন্যেই, কারণ জাপানের যে সৈন্যবাহিনী রয়েছে, জাপানের যে মিলিটারি, মনে রাখবে জাপানের মিলিটারি কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কন্ট্রোল করে। আর সেই জন্য যেহেতু তাদের একটা সেকশন, যেহেতু বাইরের দেশ, বাইরের এক্সটার্নাল পাওয়ার কন্ট্রোল করছে, তাই জাপানকে কিন্তু সভরেন কান্ট্রি বলা চলে না। হয়েছে? কারণ তাদের একটা এক্সটার্নাল পাওয়ারের হস্তক্ষেপ তাদের মধ্যে রয়েছে। ঠিক আছে? এর পরের একটা শব্দ রয়েছে সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট কথাটাকে খুব ভালো করে বুঝবে। সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে দুই ধরনের সোশ্যালিস্টের কথা বলি। একটা হচ্ছে কমিউনিস্ট সোশ্যালিজম, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। ঠিক আছে? ভালো করে বোঝো, আমাদের সংবিধান চাইছে যে আমাদেরকে সোশ্যালিজম প্রদান করতে হবে। তো সোশ্যালিজম দুই প্রকারের আমি আজকে আলোচনা করছি। বিভিন্ন ধরনের সোশ্যালিজম হয়। আমি তোমাদের যখন অর্থনীতি পড়াবো, অর্থাৎ ইকোনমিক্স পড়াবো, তখন আমি এইগুলোকে খুব ডিটেলসে আলোচনা করে দেব। কিন্তু এখন যতটুকুন আলোচনা করা দরকার আমি ততটুকুনি আলোচনা করছি। তাহলে আমি বললাম সোশ্যালিজম দুই প্রকারে আমি আজকে ডিসকাশন করছি। একটা আমি আলোচনা করব ডেমোক্রেটিক সোশ্যালিজম, আর একটা আলোচনা করব কমিউনিস্ট সোশ্যালিজম। আগে বলি কমিউনিস্ট সোশ্যালিজমটা কি। মনে রেখো, কমিউনিস্ট সোশ্যালিজম মানে হচ্ছে, অ্যাকর্ডিং টু কমিউনিস্ট সোশ্যালিজম, তারা বলে যে একটা দেশের মধ্যে যত সম্পদের প্রোডাকশান হবে, ভালো করে বোঝো, যে কমিউনিস্ট সোশ্যালিজম বলে যে একটা দেশের মধ্যে যত সম্পদের উৎপাদন হবে সেই সম্পদটাকে কী করতে হবে না, ন্যাশনালাইজেশন করতে হবে। অর্থাৎ কি, ওই সম্পদের ভাগ সেই দেশে যত জনগণ বাস করে তাদের সকলের সমান অধিকার। মানে আমরা যদি সাউথ কোরিয়াকে দেখি, তাহলে আমরা দেখব সাউথ কোরিয়াতে কি চলছে, কমিউনিজম চলছে। সেখানে সোশ্যালিস্ট কমিউনিস্ট সোশ্যালিজম সেখানে চলছে। অর্থাৎ কি, সেখানে আমরা দেখব যে সেইখানে প্রাইভেট সেক্টর বলে কিছু নেই, সেখানে সবই পাবলিক সেক্টর। অর্থাৎ কি, সেখানে কোনো ব্যক্তিগত কোম্পানি কখনো কোনো ফ্যাক্টরি তৈরি করতে পারবে না। সেখানে সরকারি জনগণের সমস্ত চাহিদাকে মেটাবে। মনে করো আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানি আছে কিনা, নেই? আছে। তাহলে আমাদের দেখো হসপিটাল থেকে আবার দেখবে সরকারি ওষুধে দেওয়া হয়। তাহলে হসপিটাল থেকে যে সরকারি ওষুধ দেওয়া হয় তার কিন্তু টাকা লাগে না, ফ্রি অফ কস্ট দেওয়া হয়, এবং বাইরে থেকে আবার ওষুধ কিনেও নেওয়া হয়। তাহলে একাধারে ভারতবর্ষে যেমন সরকারি সেকশনও রয়েছে আবার বেসরকারি সেকশনও রয়েছে। কিন্তু মনে রেখো, কমিউনিস্ট সোশ্যালিজমের মধ্যে সেখানে প্রাইভেট সেক্টর বলে কোনো কথা হয় না, সেখানে একটাই হয় পাবলিক সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর। ঠিক আছে? অর্থাৎ কি, কমিউনিস্ট সোশ্যালিজমের মূল বক্তব্য হচ্ছে যে একটা দেশের মধ্যে যতটুকুন সম্পদের উৎপাদন হচ্ছে, সেই উৎপাদিত সম্পদ সেই দেশের প্রত্যেকটা জনগণের সমান অধিকার। হয়েছে? অর্থাৎ ন্যাশনালাইজেশন করে দিতে হবে, তার জাতীয়করণ করে দিতে হবে। অর্থাৎ একটা দেশের মধ্যে যা কিছু উৎপন্ন হচ্ছে তার ন্যাশনালাইজেশন করে দাও, সকলে সমানভাগে ভাগ করে নিক। এই হচ্ছে কমিউনিস্ট সোশ্যালিজম। আর একটা কথা মাথায় রেখো, কমিউনিস্ট সোশ্যালিজম কখনোই জনগণের, অ্যাকচুয়ালি আরেকটা কথা এখানে বলে দিই, সোশ্যালিস্ট কথার মধ্য দিয়ে কী বোঝানো হচ্ছে জানো? সোশ্যালিস্ট কথার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে যে ভারতবর্ষকে জনগণকে সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল ইকুয়ালিটি প্রদান করতে হবে। সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি প্রদান করতে হবে, এই হচ্ছে সোশ্যালিস্টের মূল বক্তব্য। কিন্তু মনে রেখো, কমিউনিস্ট সোশ্যালিজমে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি থাকলেও পলিটিক্যাল ইকুয়ালিটি কিন্তু নেই। মানে গণতান্ত্রিক যে অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার কিন্তু কমিউনিস্ট সোশ্যালিজম স্বীকার করে না। হয়েছে? তাই দেখবে চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি, তাই চায়নাতে কিন্তু গণতন্ত্র নেই।
হয়েছে। তাহলে যে সমস্ত জায়গায় মানে কমিউনিজম চলছে সেখানে কিন্তু তারা গণতন্ত্রকে অস্বীকার করে, তারা গণতন্ত্রকে কখনোই প্রেফার করে না। হয়েছে। কিন্তু আমাদের ভারতবর্ষ যে সোশ্যালিস্টের স্বপ্ন দেখে তা হলো ডেমোক্রেটিক সোশ্যালিজম। ডেমোক্রেটিক সোশ্যালিজমের মানে কি? ডেমোক্রেটিক সোশ্যালিজম সুযোগ করে দেয় কোনো একটা ব্যক্তির ইন্ডিভিজুয়ালকে আবার পুরো গোষ্ঠীকে, অর্থাৎ তুমি একা চাইলে একা ব্যবসা বাণিজ্য করে নিজের উন্নতি ঘটাতে পারো, আবার তুমি না চাইলে গোটা সমাজের উন্নতিও করতে পারো। তাই এই ডেমোক্রেটিক যে সোশ্যালিজম রয়েছে ভারতবর্ষে এটাই চলে। ডেমোক্রেটিক সোশ্যালিজম হচ্ছে মিক্সড ইকোনমির মতন, যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরকে সমানভাবে প্রমোট করা হয়। যে ভাই তোমার পাবলিক সেক্টর থাকলো, অর্থাৎ সরকার মতন করে কাজ করবে, আবার প্রাইভেট সেক্টর যারা আছে বিভিন্ন কোম্পানি রয়েছে তারাও তাদের মতন করে কাজ করবে, কিন্তু মূল উদ্দেশ্য কি থাকবে? দেশের মধ্যে ইকুয়ালিটি আনা। ইটস মেইন এইম ইজ টু অ্যাচিভ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইকুয়ালিটি ইন ইন্ডিয়া। ভারতবর্ষে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইকুয়ালিটি আনাই হচ্ছে এই সোশ্যালিস্টের মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা, এবার একটা কথা শোনো, আমি ইকোনমিক্সে তোমাদের এটাকে আরও ভালো করে বোঝাবো। মিক্সড ইকোনমি, আসলে এই সোশ্যালিস্টটা কী করছে না, মিক্সড ইকোনমিকে সাপোর্ট করছে। মিক্সড ইকোনমি মানে কি? মিক্সড ইকোনমি মানে হচ্ছে যেখানে পাবলিক সেক্টর অ্যান্ড প্রাইভেট সেক্টর দুটোই একসাথে থাকবে, মানে যেখানে সরকারও থাকবে আবার বেসরকারও থাকবে। যেমন ওষুধের উদাহরণ দিয়েই আমি বললাম যে একাধারে সরকার মানে দরিদ্র গরিব মানুষের জন্য বা সকলের জন্য ফ্রি অফ কস্ট ওষুধ প্রদান করছে, আবার যারা ফ্রি অফ কস্ট ওষুধ খেতে চাইছে না তারা যদি একটু ভালো কোয়ালিটির ওষুধ খেতে চায় তাহলে কিন্তু প্রাইভেট কোম্পানির ওষুধও কিন্তু কিনে খেতে পারে। তো এই যে দুটো জিনিস, এটাকে বলা হয় মিক্সড ইকোনমি। ওকে, আরেকটা কথা মাথায় রেখো, 1991 সালে ইন 1991 ভারতবর্ষে কিন্তু এলপিজি সিস্টেম লাগু হয়েছিল। এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। ইকোনমিক্সে ভারতবর্ষে এই এলপিজি লাগু করার জন্যেই কিন্তু এই ভারতবর্ষের অর্থনীতি বুম করেছিল, ঠিক আছে, মানে খুব বেড়ে গেছিলো তাড়াতাড়ি করে। লিবারালাইজেশন মানে কি? দেখো, প্রত্যেককে তো স্বাধীনতা দিতে হবে কাজ করার জন্যে, আবার প্রাইভেটাইজেশনের সুযোগ দিতে হবে। আমি যদি প্রাইভেটাইজেশনের সুযোগ না দিই, আমি যদি ব্যক্তিগত মালিকানাধীন কাউকে কিছু না দিই, তাহলে তার তাহলে তার কী হবে না, তার প্রগ্রেসটা ঠিক তেমনভাবে হবে না। আর কি? গ্লোবালাইজেশন, এবং ভারতবর্ষের অর্থনীতিকে বাইরের দেশে নিয়ে যেতে হবে, ভারতবর্ষ বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে, বাইরের লোকেরা ভারতবর্ষে এসে বাণিজ্য করবে। এটা স্বাধীনতার এত বছর পরে 1991 সালে আসলো কেন জানো? মনে রাখবে, ভারতের জনগণের মনে একটা ভয় ছিল। যেমন একটা কথা আছে না যে মানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, এরকম একটা কথা আছে বাংলার প্রবাদে। তা কেন? কারণ ভারতীয়বাসীরা দেখেছিল যে ইংরেজরা ব্যবসা করার জন্য ভারতে এসেছিল, এসে কিন্তু ভারতকে কবজা করে নিয়েছিল। তাই ভারতের যে সরকার স্বাধীনতার পরে এসেছিল তারা কখনো সাহস পায়নি যে ভারতের অর্থনীতিটাকে কিভাবে গ্লোবালাইজ করা যায়, কারণ তারা চেয়েছিল যে বাইরের থেকে যদি আবার কোনো কোম্পানিকে ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে দিই তারা যদি আবার দেশটাকে কবজা করে। কিন্তু এখন এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে সেটা আর সম্ভব নয়। ওকে, প্রত্যেকটা দেশই উন্নত হচ্ছে। তো যাই হোক, এটা অর্থনীতির একটা চ্যাপ্টার, আমি এটা পরে আলোচনা করে দেব। তো এখানে আর একটা পয়েন্ট আমার বলা খুবই দরকার। এই সোশ্যালিস্ট কথাটি সংবিধানে কিন্তু যখন সংবিধান তৈরি হয়েছে তখন কিন্তু এই প্রিয়াম্বলে এই সোশ্যালিস্ট কথাটি ছিল না, ঠিক আছে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সোশ্যালিস্ট কথাটিকে কিন্তু প্রিয়াম্বলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। আর একটা কথা মাথায় রেখো, দ্য কনস্টিটিউশন অলরেডি হ্যাড আ সোশ্যালিস্ট কন্টেন্ট ইন দ্য ফর্ম অফ ডিপিএসপি। আমাদের তাহলে একটা প্রশ্ন ওঠে যে এই 1976 সালের আগে কি ভারতবর্ষ সোশ্যালিস্ট ছিল না? তার উত্তরে আমি বলবো হ্যাঁ, অবশ্যই ছিল। কেন ছিল? কারণ মনে রেখো, আমাদের সংবিধানে একটা কনসেপ্ট রয়েছে। কি কনসেপ্ট রয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে সংক্ষেপে বলা হয় ডিপিএসপি। সেই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তার মূল উদ্দেশ্য কি? তার মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতের জনগণের মধ্যে ধনী দরিদ্রের মধ্যে সমতা বজায় রাখা, অর্থাৎ কি ভারতের জনগণকে সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি এনে দেওয়া। তো এই ডিপিএসপিও এক ধরনের সোশ্যালিজম। আমরা যখন পরবর্তী সময় ডিপিএসপি পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। তাই মনে রেখো, সোশ্যালিস্ট কথাটি অ্যাড করার আগে কি কনস্টিটিউশনে সোশ্যালিজমের কোনো কনসেপ্ট ছিল না? হ্যাঁ ছিল। কোন ফর্মে? ডিপিএসপির ফর্মে ছিল, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে ছিল। আশা করছি এটুকুন ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। আমরা এবার নেক্সট কিওয়ার্ড দেখি। নেক্সট কিওয়ার্ডটা হচ্ছে সেকুলার। দেখো,
সেকুলার শব্দটাও কিন্তু সংবিধানে যখন তৈরি হয় মূল প্রিয়াম্বলে ছিল না। এটাও 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সেকুলার কথাটিকে ঢোকানো হয়। আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম যে প্রিয়াম্বলে 3টে জিনিসকে একবারই ভারতীয় সংবিধান সংশোধিত হয়েছে, ভারতীয় প্রিয়াম্বল, সংবিধানের প্রিয়াম্বল সংশোধিত হয়েছে, তার মধ্যে কবে? 1976-এর 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে। এবার এই অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে 3টে শব্দ প্রিয়াম্বলের মধ্যে ঢোকানো হয়। সেটা কি? একটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি হয়েছে। যাই হোক, তো এই সেকুলার শব্দটার মানে কি? ইট মিনস ইকুয়ালিটি অফ অল রিলিজিয়ান্স অ্যান্ড রিলিজিয়াস টলারেন্স। মানে সেকুলার শব্দের অর্থ হচ্ছে যে প্রত্যেকটা ধর্ম বা প্রত্যেকটা ধর্মবিশ্বাসের সমান মর্যাদা বা সমান মানে ইকুয়ালিটি, সাম্যতা, বা সমানতা। এবার একটা কথা মাথায় রেখো, এই সেকুলার শব্দের যে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো রয়েছে, ঠিক আছে, মানে পশ্চিমের যে দেশগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেকুলারিজমের মিনিংটা আলাদা। তো পশ্চিমের দেশগুলির ক্ষেত্রে সেকুলারিজমের মিনিং কি? দ্য মিনিং ইজ কমপ্লিট সেপারেশন বিটুইন স্টেট অ্যান্ড রিলিজিয়ান। সেখানে রাষ্ট্র এবং ধর্মের মধ্যে কমপ্লিট সেপারেশনের কথা বলা হচ্ছে। খুব ভালো করে খেয়াল করো, আমি এখানে যে নোটগুলো করছি এগুলো কিন্তু থেকে প্রশ্ন এসছে যে দেখো, কমপ্লিট সেপারেশন বিটুইন স্টেট অ্যান্ড রিলিজিয়ান মানে ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে কমপ্লিট সেপারেশন ওয়েস্টার্ন মতে। কিন্তু ভারতের যে সেকুলারিজম সেটা কিন্তু আমরা পজিটিভ ওয়েতে গ্রহণ করি। ভারতের সেকুলারিজম মিনস দ্যাট দ্য স্টেট শ্যাল রেসপেক্ট অল রিলিজিয়ান্স ইকুয়ালি। ভারতের সেকুলারিজম মানে হচ্ছে ভারত রাষ্ট্র প্রত্যেকটা ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করবে, প্রত্যেকটা ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করবে এবং প্রত্যেকটা ধর্মকে এই স্বাধীনতা দেওয়া হবে যে তুমি তোমার ধর্মকে প্রিচ করো, মানে তোমার ধর্মকে তুমি প্রচার করো, প্র্যাকটিস করো, প্রোপ্যাগেট করো। হয়েছে? তাহলে এই যে স্বাধীনতা দেওয়া রয়েছে, অর্থাৎ কি মনে রেখো, ভারতবর্ষ সেকুলার এটা সংবিধান বলে দেবে তবেই ভারতবর্ষ সেকুলার হবে, আদারওয়াইজ হবে না, এটা কিন্তু ঠিক নয়। কারণ আমাদের যে সনাতন ভারতবর্ষের যে মূল যে মানে সত্তা, ভারতবর্ষের মূল সত্তা কিন্তু সত্য সনাতন। আর সেই সত্য সনাতন গ্রন্থ যেখানে বলা হচ্ছে আমাদের যে পূর্বের যে প্রাচীন সাহিত্য, আমাদের সনাতন হিন্দু ধর্মের যে সাহিত্য, সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে বসুধায়ব কুটুম্বকম, এই সমগ্র পৃথিবী আমাদের আত্মীয়। তার মানে এত বড় কথা এই পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে কিন্তু উঠে আসেনি, এটা ভারতীয় সভ্যতাই কিন্তু বলতে পেরেছে। এবং মনে রেখো, ভারতীয় সেকুলার শব্দের অর্থ হচ্ছে সর্বধর্ম সমভাব। বুঝতে পারলে? ভারতীয় অর্থে যদি আমি সেকুলারকে ব্যাখ্যা করতে চাই তাহলে আমি বলবো সর্বধর্ম সমভাব, অর্থাৎ সর্বধর্মকে আমি সমানভাবে দেখছি, সর্বধর্মকে আমি সমানভাবে মানে স্থান দিচ্ছি। অর্থাৎ আমি কোনো ধর্মকে স্পেশালি একটু বেশি করে দেখছি, কোনো ধর্মকে স্পেশালি একটু কম করে দেখছি, আসলে কিন্তু তা হয় না সেকুলার অর্থে আমাদের ভারতবর্ষে। হয়েছে? তাহলে ভারতবর্ষে সেকুলারকে কিভাবে নেওয়া হয়? না, পজিটিভ ওয়েতে নেওয়া হয়। একটা কথা আমি তোমাদের বলি, আমি তো তোমাদের এখানে ডব্লিউবিসিএসের জন্য পড়াচ্ছি এবং আমি তোমাদের বলেছি যে আমি অপশনাল হিস্ট্রিটা তোমাদের গাইড করব, কিন্তু আমার এই লেকচারগুলোর মধ্য দিয়ে তোমরা কিন্তু প্রত্যেকটা লেকচারের মধ্যে দিয়ে কিন্তু তোমরা তোমাদের যে অপশনাল যদি কারো পলিটিক্যাল সায়েন্স থাকে বা ইন্ডিয়ান পলিটি নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা আমার এই লেকচারগুলো শুনলে তোমাদের যে অপশনাল কোয়েশ্চেন রাইটিং সেখানেও কিন্তু সুবিধা হবে। ওকে, আচ্ছা, তারপরে একটা শব্দ রয়েছে দেখো, ডেমোক্রেটিক। ঠিক আছে? ডেমোক্রেটিক মানে কি? ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ কি যেখানে মানুষ তার নিজের সরকার নিজে গঠন করবে। হয়েছে? দেখো, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য প্রিয়াম্বল, আমাদের প্রিয়াম্বলের প্রথম অংশ কি? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এবং আমাদের এই সংবিধানের লাস্ট অংশ কি? গিভ টু আওয়ার সেলভস দিস কনস্টিটিউশন, আমরা নিজেদেরকে এই সংবিধানটিকে প্রদান করছি। হয়েছে? ক্লিয়ারলি ইন্ডিকেট দ্য ডেমোক্রেটিক স্পিরিট ইনভলভড ইন দ্য কনস্টিটিউশন, আমাদের এই কনস্টিটিউশনের মধ্যে, আমাদের সংবিধানের মধ্যে যে একটা গণতান্ত্রিক সত্তা লুকিয়ে আছে, সেটা কিন্তু আমাদের এই প্রিয়াম্বলের প্রথম পার্ট আর শেষ পার্ট দেখলেই বুঝে যায়। হয়েছে? এভরি ইন্ডিয়ান সিটিজেন হু ইজ 18 years অফ এজ অ্যান্ড অ্যাবাভ, প্রত্যেকটা ভারতীয় নাগরিক যার 18 বছর হয়েছে বা 18 বছর থেকে বেশি হয়েছে, তারা কি করতে পারে? ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ। মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ বলার কারণ কি?
মনে রেখো, আমি যেটা ব্র্যাকেটে লিখে রেখেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ, এটা মনে রেখো। দেখো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত দেশগুলোতে যে সিস্টেম রয়েছে সেখানে কি রয়েছে, সেখানে কিন্তু মহিলাদের ভোটাধিকার নেই। সেখানে শুধুমাত্র পুরুষ, যারা বয়স্ক পুরুষ অ্যাডাল্টরাই কিন্তু ভোট দিতে পারে, মহিলাদের ভোটের অধিকার নেই। এবার একটা কথা মাথায় রেখো, আমেরিকার মতন একটা দেশ, তাদেরও 100 বছর সময় লেগেছিল মেয়েদেরকে ভোটাধিকার দিতে। বুঝতে পারছো কি বলছি? আমেরিকার মতন একটা দেশ, তাদেরও 100 বছরের বেশি সময় লেগেছিল মেয়েদেরকে ভোটাধিকার দিতে। কিন্তু আমাদের ভারতবর্ষ কতটা উন্নত সেটাই বুঝতে পারবে তোমরা, যে স্বাধীনতার সময় থেকেই ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ কিন্তু সেখানে রয়েছে। মানে সেখানে ছেলে হোক বা মেয়ে, সকলেই ভোটাধিকার দেওয়ার সুযোগটা পাবে, সকলেই তার নাগরিককে সমান, সকলেই তার সরকার গঠন করতে পারবে। আর এটাকেই বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ। হয়েছে? ক্যান ইলেক্ট হিজ গভর্নমেন্ট অ্যাট অল লেভেলস। হ্যাঁ, মানে প্রত্যেকটা ভারতের নাগরিক যাদের 18 বছর বা তার বেশি বয়স হয়েছে, তারা তাদের সরকারকে নির্বাচিত করতে পারে। সেটা ইউনিয়ন হোক, সেটা কেন্দ্র সরকার হোক, সেটা রাজ্য সরকার হোক, বা সেটা লোকাল বডিজ হোক, মানে পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যাল হোক, সেখানেও তারা সরকার নির্বাচন করতে পারে। হয়েছে? যেমন ভারতবর্ষে একটা কথা আছে, 1 ম্যান 1 ভোট, একজন মানুষ একটা ভোট। হ্যাঁ, আচ্ছা। এভরি সিটিজেন এনজয়স দিস ডেমোক্রেটিক রাইট উইদাউট এনি ডিসক্রিমিনেশন। আর ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক এই অধিকার ভোগ করে, এই গণতান্ত্রিক অধিকার ভোগ করে কোনো ধরনের ডিসক্রিমিনেশন ছাড়াই। কি ডিসক্রিমিনেশন? অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড, কালার, সেক্স, রিলিজিয়ান অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। মানে ভারতবর্ষের কোনো জনগণকে কখনো তার কাস্ট দ্বারা, মানে তার যে জাতি, সেই জাতি দ্বারা, ক্রিড তার ধর্মবিশ্বাস, তার কালার তার গায়ের রং, তার সেক্স তার কি লিঙ্গ, সে ছেলে না মেয়ে, তার রিলিজিয়ান তার কি ধর্ম, তার ভাষা, এর ওপরে কখনো ভেদ বিভেদ হয় না। এগুলোর মধ্যে দিয়ে কোনো ডিসক্রিমিনেশন ভারতের জনগণকে করা হয় না। হয়েছে? ইন ইন্ডিয়া ডেমোক্রেটিক ইন্ডিকেটস, হ্যাঁ, ইন ইন্ডিয়া ডেমোক্রেটিক ইন্ডিকেটস নট অনলি পলিটিক্যাল ডেমোক্রেসি। ভারতবর্ষের ডেমোক্রেটিক কথাটি শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি, গণতান্ত্রিক মানে রাজনৈতিক গণতন্ত্রের কথাই বলে না, এটা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ডেমোক্রেসির কথাও বলে। সামাজিকভাবেও তুমি কিন্তু মানে ডেমোক্রেটিক এবং ইকোনমিক্যালিও তুমি ডেমোক্রেটিক, এই কথাটাও কিন্তু বলে। হয়েছে? আচ্ছা, পরবর্তী দিনে আমরা যখন প্রত্যেকটা আর্টিকেল নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা শিডিউল নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমরা এগুলোকে আরও ডিটেলসে ভালো করে পড়ে নেব। ওকে? আচ্ছা, এরপর যে লাস্ট কি ওয়ার্ড রয়েছে, লাস্ট কি ওয়ার্ডটা হচ্ছে রিপাবলিক। ঠিক আছে? রিপাবলিক, দেখো একটা কথা, ডেমোক্রেটিক মানে গণতন্ত্র, রিপাবলিক মানে প্রজাতন্ত্র, দুটো ইউজ করা হলো কেন? মনে রেখো, রিপাবলিক ইজ ইউজড only for head of the state, হেড অফ দ্য স্টেট। স্টেটের হেড, কোনো একটা দেশের প্রধানকে, তার উপরে ডিপেন্ড করে রিপাবলিক না রিপাবলিক না। হয়েছে? দেখো, একটা আছে রিপাবলিক, একটা আছে মানে মনার্কি। ঠিক আছে? একটা হচ্ছে রিপাবলিকান, একটা হচ্ছে মনার্কিয়াল। তো রিপাবলিক আর মনার্কির মধ্যে তফাৎটা কি? যে দেশের প্রধান মানে হেড অফ দ্য স্টেট জনগণের ভোটের দ্বারা, ডাইরেক্টলি হোক আর ইনডাইরেক্টলি হোক, মানে সেই দেশের যে কোনো নাগরিক, ভালো করে বোঝো, রিপাবলিক কোন দেশকে আমরা রিপাবলিক বলি? যে দেশের হেড অফ দ্য স্টেট মানে সেই দেশের প্রধান, সেই দেশের যে কোনো নাগরিক হতে পারে। বুঝতে পারলে কি বললাম? অর্থাৎ কি, এখানে রাজবংশ যেখানে যদি না থাকে, যদি কোনো জায়গায় রাজবংশ থাকে তখন তাকে মোনার্কি বলবো। যেখানে রাজবংশ থাকবে না, অর্থাৎ হেড অফ দ্য স্টেট, আমাদের ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট যেমন প্রেসিডেন্ট, ভারতবর্ষের যে কোনো নাগরিক একজন প্রেসিডেন্ট হতে পারেন, সেটা জনগণের ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ভোটের দ্বারা। হয়েছে? তাহলে মনে রেখো, দ্য টার্ম রিপাবলিক মিনস দ্য পলিটিক্যাল সভরেনিটি। এই রিপাবলিক কথাটার মানে হচ্ছে রাজনৈতিক সার্বভৌমত্ব। রাজনৈতিক সার্বভৌমত্ব মানে কি? যে আমি মনে করো, আমি তোমাদের যে পড়াচ্ছি, আমি অমিত পোদ্দার, আমি কি করছি না, আমি একজন ভারতের নাগরিক, আমি যদি চাই তো আমি কিন্তু প্রেসিডেন্ট হতে পারি। হয়েছে? তার জন্য অনেক ধরনের কাহিনী রয়েছে, আমি সেটা বলছি না। কিন্তু দেখো, একটা ভারতের নাগরিক যে কিনা সে যদি চায়, সে কিন্তু প্রেসিডেন্ট হতে পারে। কিন্তু যদি আমরা ইউকেতে দেখি, হ্যাঁ, ইউনাইটেড কিংডমে যদি দেখি, সেখানে কিন্তু মানে সবাই হেড অফ দ্য স্টেট হতে পারে না, কারণ সেখানে রাজতন্ত্র এখনও চলছে, সেখানে মোনার্কি চলছে। সেখানে হেড অফ দ্য স্টেট সেই রাজবংশে জন্ম নেওয়া কোনো ব্যক্তিই হবে,
কিন্তু রিপাবলিকে তা হয় না। রিপাবলিকে গণতন্ত্র হয়, রিপাবলিকে সেই রাজ্যের যে কোনো কেউ হেড অফ দ্য স্টেট হতে পারে। হয়েছে? বোঝা গেছে? ভেরি গুড। তাহলে রিপাবলিক কথাটাও বোঝা গেল। আচ্ছা, আর আমাদের যে হেড অফ দ্য স্টেট রয়েছেন তিনি কিন্তু তাকে বলা হয় নমিনাল হেড। হয়েছে? নমিনাল হেড অফ দ্য স্টেট কেন? কারণ তার হাতে বিশেষ কোনো ক্ষমতা থাকে না। তবুও নমিনাল, ভারতবর্ষ যেহেতু রিপাবলিক, তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে, গণতন্ত্রকে দৃঢ় করতে কিন্তু রিপাবলিক টার্মটাকে আনা হয়েছে। হয়েছে? আচ্ছা, বেশ। তাহলে এবার আমরা দেখি ভ্যালুজ এনশ্রাইন ইন দ্য প্রিয়াম্বল। প্রিয়াম্বলের মধ্যে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলো কি? নাম্বার 1, জাস্টিস। দেখো, প্রিয়াম্বল স্পিক্স অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। আমাদের এই প্রিয়াম্বল মানে সংবিধানের প্রস্তাবনা বলে যে ভারতীয় জনগণকে সোশ্যাল, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার দিতে হবে। অর্থাৎ কি? সোশ্যাল জাস্টিস ইমপ্লাইজ, সোশ্যাল জাস্টিস অর্থ বোঝায় দ্যাট ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, কালার, রেস, সেক্স অ্যান্ড রিলিজিয়ান শুড বি অ্যাবলিশড। তাহলে অ্যাকচুয়ালি প্রিয়াম্বল আর সংবিধান যাই বলে এটা কি? এটা একটা অবজেক্টিভ ভাই। এটার মানে হচ্ছে আমি দেশটাকে কোন পথে নিয়ে যেতে চাইছি সেটার মধ্য দিয়ে আমি এই প্রিয়াম্বলকে বোঝানোর চেষ্টা করছি যে আমার দেশটা কোন পথে যেতে চলেছে। ওকে, তাই মনে রেখো সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে যে এটা সুনিশ্চিত করতে হবে যে দেশের জনগণের মধ্যে যেন কাস্ট, কালার, রেস, সেক্স, রিলিজিয়ান এগুলো নিয়ে কখনো যেন কোনো ডিসক্রিমিনেশন না তৈরি হয়, এবং এগুলোকে অ্যাবলিশ করাই হচ্ছে প্রিয়াম্বলের মূল উদ্দেশ্য। হয়েছে? ইকোনমিক্যাল জাস্টিস বোঝাচ্ছে যে গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পোর পিপল, সেটাকে ব্রিজ করার চেষ্টা করা। অর্থাৎ ধনী এবং দরিদ্রদের মধ্যে যাতে গ্যাপটা অনেক বড় না হয়ে যায়, তাদের মধ্যে একটা ব্রিজ সৃষ্টি করাটা, এবং তাদের দ্বারা যেন বড়লোকদের দ্বারা যেন দরিদ্ররা কখনো কি হয় না এক্সপ্লয়েট হয়, সেটাকেও লক্ষ্য রাখা, যে বড় লোকদের দ্বারা যেন দরিদ্ররা কখনো নিষ্পেষিত বা এক্সপ্লয়টেশনের শিকার না হয়ে যায়, এটাকেও খেয়াল রাখা। আর কি? পলিটিক্যাল জাস্টিস দ্যাট ইমপ্লাইজ অল সিটিজেন্স শুড হ্যাভ ইকুয়াল অপরচুনিটি টু পার্টিসিপেট ইন দ্য পলিটিক্যাল সিস্টেম। যে ভারতের এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ভারতের প্রত্যেকটা জনগণ, ভারতের প্রত্যেকটা সিটিজেন, ভারতের প্রত্যেকটা নাগরিক সমান অপরচুনিটি, সমান সুযোগ সুবিধা পাবে এই ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করার। অর্থাৎ আমি যদি চাই আমিও ভোটে দাঁড়াতে পারবো, তুমি যদি চাও তুমিও ভোটে দাঁড়াতে পারবে, একজন এমপির ছেলে যদি চায় সেও ভোটে দাঁড়াতে পারবে, একজন পঞ্চায়েত প্রধানের ছেলে যদি চায় সেও ভোটে দাঁড়াতে পারবে, একজন রিক্সাওয়ালার ছেলে যদি চায় সেও ভোটে দাঁড়াতে পারবে, একজন মাস্টারমশাইয়ের ছেলে যদি চায় সেও ভোটে দাঁড়াতে পারবে। তার মানে কি? যে প্রত্যেকটা নাগরিককে সমান সুবিধা বা সুযোগ দিতে হবে এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে অংশগ্রহণ করার। হয়েছে? এটা ছিল একটা ভ্যালু, জাস্টিস। এরপর আমরা দেখি লিবার্টি। লিবার্টি মানে কি? দেখো, ল্যাটিন ওয়ার্ড লিবার থেকে এসছে এই লিবার্টি কথাটি। লিবার মানে হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম। হয়েছে? এবার স্বাধীনতা মানেই লিবার্টি তোমাকে দেওয়া হচ্ছে, এর মানেই এই নয় যে তোমার যা খুশি তুমি তাই করলে। হয়েছে? ফর দ্য পিপল টু চুজ দেয়ার ওয়ে অফ লাইফ। এই লিবার্টি মানে তুমি তোমার জীবনটাকে তুমি বেছে নিতে পারো। তোমার জীবন কেমন চলবে না চলবে সেটা নির্ভর করবে তোমার উপর, তুমি যেমন চাইবে তেমনই চলবে। হ্যাভ পলিটিক্যাল ভিউজ, তোমার পলিটিক্যাল ভিউজের লিবার্টি তোমাকে দেওয়া হচ্ছে। তোমার রাজনৈতিক মত থাকতে পারে, তুমি কংগ্রেসকে সাপোর্ট করতে পারো, তুমি বিজেপিকে সাপোর্ট করতে পারো, তুমি তৃণমূলকে সাপোর্ট করতে পারো, তুমি সিপিআইএমকে সাপোর্ট করতে পারো। ওকে, তো এই যে তোমার পলিটিক্যাল যে ভিউজ, সেইটার স্বাধীনতা, লিবার্টি তোমাকে দেওয়া হচ্ছে। বিহেভিয়ার, তোমার আচরণের স্বাধীনতা তোমাকে দেওয়া হচ্ছে ইন দ্য সোসাইটি। হয়েছে? কিন্তু লিবার্টি ডাজ নট মিন ফ্রিডম টু ডু এনিথিং। লিবার্টি মানে এই স্বাধীনতা নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। এ পারসন ক্যান ডু এনিথিং বাট ইন দ্য লিমিট সেট বাই দ্য ল। আইনের দ্বারা যতটুকুন অধিকার তোমাকে দেওয়া হয়েছে ততটুকুনি তুমি করতে পারো। দেখা গেল লিবার্টি তোমাকে কনস্টিটিউশন দিয়েছে, তখন তুমি গিয়ে কী করলে? তোমার স্বাধীনতা তোমার মতন, তুমি গিয়ে কী করলে? রাস্তার মধ্যে একটা বড় একটা বাঁশ বেঁধে রেখে দিলে। এখন তোমার ওই বাসটা বেঁধে রাখার জন্য জনগণ আর চলাচল করতে পারছে না। তাহলে ঘটনাটা কী ঘটলো? তোমার স্বাধীনতা তুমি ফলাতে গিয়ে অন্যকে পরাধীন করে দিচ্ছ। তাহলে এটা আইনের বাইরে চলে গেলে। তাই লিবার্টি মানে সমস্ত স্বাধীনতাই নয় যে তুমি যা খুশি তাই করতে পারো, তোমাকে যে ল সেট করে দেওয়া সেই লয়ের মধ্যে থেকেই তোমাকে করতে হবে। ওকে, আচ্ছা। ইকুয়ালিটি, দেখো, টার্ম ইকুয়ালিটি মিনস নো সেকশন অফ দ্য সোসাইটি হ্যাজ এনি স্পেশাল প্রিভিলেজেস। মনে রেখো, ইকুয়ালিটি শব্দটাকে ব্যবহার করেছে এই জন্যেই যে আমাদের সমাজের কোনো সেকশন এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পাবে না, সকলের সমান অধিকার থাকবে। অল দ্য পিপল হ্যাভ গিভেন ইকুয়াল অপরচুনিটিস। প্রত্যেক লোককে সকল ধরনের অপরচুনিটি দিতে হবে। ফর এভরিথিং উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো ডিসক্রিমিনেশন ছাড়াই। হয়েছে? আচ্ছা। এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। এবং ইকুয়ালিটি এটাও বলে যে
প্রত্যেকেই আইনের চোখে সমান। সে প্রধানমন্ত্রী হলেও তা আইনের চোখে যা, তিনি কোনো দোষ করলে আইনের চোখে যেমন, আবার আমিও দোষ করলে সেই তেমন, মানে কেউ এর বাইরে নয়। ওকে, আচ্ছা, তবুও রাজ্যপাল এবং রাষ্ট্রপতির একটা স্পেশাল ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু আমরা পরে আলোচনা করব। ওকে, আচ্ছা, ফ্র্যাটার্নিটি, এবার চলে এসো। ফ্র্যাটার্নিটি মানে কিন্তু খুব সহজ একটা কথা, সৌভ্রাতৃত্ববোধ। অর্থাৎ কি, ফ্র্যাটার্নিটি মধ্য দিয়েই আমরা কিন্তু এই যে ভারতের জনগণ দেখো কত সুন্দর একের সাথে মিলেমিশে থাকি, তাই না? ভারতবর্ষে দেখো তুমি যখনই কয়েক কিলোমিটার পার করবে দেখবে ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে ভারতবর্ষে এত ভাষা রয়েছে, এত ধর্মের মানুষ রয়েছে, এত জাতির মানুষ রয়েছে, তবুও প্রত্যেকের সাথে প্রত্যেকের কত সুন্দর সুসম্পর্ক। এটা কখন বোঝা যায় জানো? যখন তুমি কখনো কোনো ট্রেনে ট্রাভেল করছো তখন এটা খুব ভালো বোঝা যায়। প্লেনে ট্রাভেল করলে এটা খুব ভালো বোঝা যায় না, কারণ প্লেনে কেউ কারোর সঙ্গে সেরকমভাবে কথা বলতেই চায় না। কিন্তু ট্রেন ট্রাভেল যদি তুমি করো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে ট্রেন ট্রাভেল করলে তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার নিজের, মনে করো তোমার পাশের যে সিটে বসেছেন সে একজন উত্তরপ্রদেশের বাসিন্দা বসেছেন, ঠিক আছে? তুমি দিল্লিতে যাচ্ছ, তিনি তোমার সামনে বসেছেন, বা যাই হোক ধরে নাও। তো এই যে যখন তুমি বসবে দেখবে প্রত্যেকের মধ্যে একটা মিল রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, নিজেদের মধ্যে আত্মিকতা, সেইটাকেই বলা হচ্ছে ফ্র্যাটার্নিটি। তাহলে দ্য টার্ম ফ্র্যাটার্নিটি মিনস আ ফিলিং অফ ব্রাদারহুড। হয়েছে, ব্রাদারহুডের একটা ফিলিং দেয় এই ফ্র্যাটার্নিটি। আর এই ফ্র্যাটার্নিটি দ্যাট কিনা ইমোশনাল অ্যাটাচমেন্ট উইথ দ্য কান্ট্রি অ্যান্ড অল দ্য কান্ট্রিমেন, একটা দেশের মধ্যে দেশের সমস্ত কান্ট্রিমেনদের সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করে দেয় এই ফ্র্যাটার্নিটি। আর এই ফ্র্যাটার্নিটি হেল্পস টু প্রমোট ডিগনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দ্য নেশন। এই নেশনের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির মর্যাদা, ঐক্য এবং ইন্টিগ্রিটি এই নেশনের মধ্যে প্রদান করে। তাহলে ইউনিটি থাকা সত্ত্বেও ইন্টিগ্রিটি কেন হলো? আমি আগেই বলেছি যে ইউনিটি একটা পলিটিক্যাল টার্ম, কিন্তু ইন্টিগ্রিটি একটা মানে ইমোশনাল টার্ম বা সাইকোলজিক্যাল টার্ম। হয়েছে, আচ্ছা, তাহলে এটুকুনো ক্লিয়ার হলো কি মানে ভ্যালুগুলো। আচ্ছা, এবার আমরা আসছি যে আমাদের সংবিধান, আমাদের এই প্রিয়াম্বল সম্পর্কে কোন কোন ব্যক্তি কী মন্তব্য করেছেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো, এই যে স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ইনি একজন আমাদের অ্যাসেম্বলির সদস্য ছিলেন। তো ইনি কি বলছেন প্রিয়াম্বল সম্পর্কে? ইনি বলছেন, দ্য প্রিয়াম্বল টু আওয়ার কনস্টিটিউশন এক্সপ্রেসেস হোয়াট উই হ্যাড থট আর ড্রিমড সো লং। বলছে আমরা এতদিন ধরে যা স্বপ্ন দেখেছি বা এতদিন ধরে আমরা যা কল্পনা করেছি বা ভেবেছি তারই বহিঃপ্রকাশ এই প্রিয়াম্বল। বোঝা গেল? তাহলে কনস্টিটিউশনের প্রিয়াম্বল হচ্ছে আমরা এতদিন ধরে যা ভেবেছি বা স্বপ্ন দেখেছি তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই প্রিয়াম্বল। তাহলে এটা কে বললেন? স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার বললেন। আবার আমাদের আরেকজন সদস্য কে এম মুন্সি, তিনি বললেন, প্রিয়াম্বল ইজ দ্য হরস্কোপ, প্রিয়াম্বল ইজ দ্য হরস্কোপ অফ আওয়ার সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক। আমাদের সভরেন ডেমোক্রেটিক রিপাবলিকের কিন্তু যে হরস্কোপ মানে কি জানো? কি হরস্কোপ মানে? দেখো, হরস্কোপ মানে হচ্ছে যখন কুণ্ডলী, অ্যাকচুয়ালি কোষ্ঠী বা কুণ্ডলী জানো তো? কুণ্ডলী বা কোষ্ঠী, ওই যে ভাগ্য বিচার করে না, কোষ্ঠী করে, সেই কোষ্ঠী বা কুণ্ডলী যেটাকে বলে সেটাকে ইংরেজিতে বলা হয় হরস্কোপ। হয়েছে, ভাগ্য চারটা কি যাকে বলে, ভাগ্য ছক, ঠিক আছে, কুষ্ঠী বা কুণ্ডলী। তাহলে বলছে যে প্রিয়াম্বল হচ্ছে আমাদের এই সভরেন ডেমোক্রেটিক রিপাবলিকের একটা হরস্কোপ, তার কোষ্ঠী বা তার কুণ্ডলী, মানে কি কুণ্ডলীর মধ্যে কী থাকে, কোষ্ঠীর মধ্যে কী থাকে, তার সমস্ত বিবরণ, একটা ব্যক্তির কোষ্ঠীর মধ্যে তার জীবনের সমস্ত বিবরণ সেই কোষ্ঠীর মধ্যে থাকে। তাই কে এম মুন্সি বলছেন যে এই প্রিয়াম্বলটা হলো আমাদের সংবিধানের, আমাদের এই সভরেন ডেমোক্রেটিক রিপাবলিকের একটা হরস্কোপ, মানে আমাদের ভারতবর্ষের একটা ভারতবর্ষের কি হরস্কোপ, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আমি বলে দিই। দেখো, এখান থেকে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে সেকুলার অ্যান্ড সোশ্যালিস্ট, বা সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার কথাটি কোথায় ঢোকানো হয়েছে? মনে রাখবে, এইখানে ঢোকানো হয়েছে। মানে সভরেন অ্যান্ড ডেমোক্রেটিক এই দুটোর মাঝখানে কিন্তু সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ঢোকানো হয়েছে। তার মানে আগে ছিল সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক, এখন হয়েছে সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। হয়েছে, আচ্ছা। তারপরে দেখো, পণ্ডিত ঠাকুরদাস ভার্গব তিনি কি বলছেন? পণ্ডিত ঠাকুরদাস ভার্গব বলছেন, প্রিয়াম্বল ইজ কি
টু দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বল হচ্ছে কনস্টিটিউশনের চাবি, অর্থাৎ প্রিয়াম্বলের মধ্যেই কনস্টিটিউশনের গুপ্তধন লুকোনো রয়েছে। ইট ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, এটা হলো কনস্টিটিউশনের সোল। কে বলছেন? পণ্ডিত ঠাকুরদাস ভার্গব বলছেন। আর স্যার আর্নেস্ট বার্কার কি বলছেন? স্যার আর্নেস্ট বার্কার বলছেন প্রিয়াম্বল ইজ দ্য কিনোট অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বল কনস্টিটিউশনের কিনোট মানে মূল বিষয়বস্তু। ওকে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তো দেখে নিও একবার। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখব প্রিয়াম্বল হোয়েদার দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন আর নট। তো যখন সংবিধান নির্মাতারা তৈরি করে দিয়েছিলেন প্রিয়াম্বলটাকে, প্রিয়াম্বলটা হচ্ছে প্রস্তাবনা বা মুখপত্র। মনে রাখবে, যে কোনো বই, মনে করো আমি একটা বই কিনে নিয়ে আসলাম, ধরে নাও তোমাদের এই এম লক্ষ্মীকান্তের বইটার কথাই বলি আমি, এটা তোমরা কিনে নিয়ে আসলে, কিনে নিয়ে এসে দেখবে স্যার এম লক্ষ্মীকান্তের বইয়ের আগে 2 পাতাতে দেখবে উনি কিছু বক্তব্য লিখেছেন, যেটাকে আমরা বলছি প্রিফেস, মানে প্রস্তাবনা বা মুখবন্ধ। সেই মুখবন্ধটাকে কিন্তু বইয়ের পার্ট হিসাবে ধরা হয় না, কারণ বইটাতে যে যা কিছু লেখা রয়েছে সেটা মুখবন্ধটাকে পার্ট নয় অ্যাকচুয়ালি, কারণ মুখবন্ধটা আমরা পড়ি না, আমরা কি পড়ি? বইয়ের মধ্যে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলো পড়ি। তো ঠিক তেমন করেই এই প্রিয়াম্বল, আমাদের এই ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, সেটা কি সংবিধানের অংশ কিনা অংশ না, এই নিয়ে প্রশ্ন যখন উঠেছিল, সেই প্রশ্নের উত্তর সুপ্রিম কোর্ট কিন্তু দিয়েছিল। এখানে আমি 3টে কেস লিখে রেখেছি বোল্ড লেটারে, খুব ভালো করে দেখে নাও। এই প্রিয়াম্বল কি ভারতীয় সংবিধানের অংশ কিনা অংশ না, তা বোঝা যায় নাম্বার 1 বেরুবারি কেস থেকে। আসলে বেরুবারি ইউনিয়ন কেস, ঠিক আছে, বেরুবারি ইউনিয়ন কেসটার ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই, শুধু শুনে রেখো 1960 সালে সুপ্রিম কোর্ট যখন বেরুবারি ইউনিয়ন কেসের হিয়ারিং করছিল, তখন এই বেরুবারি কেসের হিয়ারিং করতে গিয়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটা বলেছিল যে প্রিয়াম্বল ইজ দ্য কি টু ওপেন দ্য মাইন্ড অফ দ্য মেকার্স। বলছে প্রিয়াম্বল আমাদের সংবিধান নির্মাতাদের মনের মধ্যে ঢোকার একটা পথ, বাট ইট ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে 1960 সালে বেরুবারি কেসের হিয়ারিংয়ের সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে এই প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট নয় হয়েছে, দেয়ারফর ইট ইজ নট এনফোর্সিবল ইন কোর্ট অফ ল। তাই এটি যেহেতু সংবিধানের পার্ট নয়, তাই এটাকে কিন্তু কোনো কোর্টের মাধ্যমে এনফোর্স করা যাবে না, হয়েছে। ঠিক তার 13 বছর পরে 1973 সালে, ঠিক তার 13 বছর পরে 1973 সালে কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা সরকার, ঠিক আছে, কেরল সরকার মানে কেরালা রাজ্যের সরকার এবং কেশবানন্দ ভারতীর মধ্যে 2টো কেস হয়েছিল, যেটাকে বলা হয় কেশবানন্দ ভারতী কেস 1973। তো এই কেসের মধ্যে কিন্তু 1960-এর বেরুবারি কেসের মধ্যে যে রুল দিয়েছিল মানে সুপ্রিম কোর্ট, সেটাকে কিন্তু এনারা কী করেন, ওভাররুল করে দেন, হয়েছে। এই মনে রেখো বেরুবারি কেসে 8 জন, মানে বেরুবারি কেসটা যেটা হয়েছিল সেটাতে জাজের সংখ্যা কত ছিল? জাজদের বেঞ্চ 8 জন ছিলেন, ঠিক আছে, মনে রেখো। বেরুবারি কেসে যে জাজদের বেঞ্চ ছিল, মানে বেঞ্চ অফ যেটা ছিল সেটা কিন্তু বেঞ্চ অফ জাস্টিস ছিল, সেটা কিন্তু 8খানা ছিল, অর্থাৎ 8 জন বিচারপতি মিলে বেরুবারি কেসের হিয়ারিং করেছিল। কিন্তু মনে রেখো কেশবানন্দ ভারতী কেসে বেঞ্চ অফ 13 জাজেস, 13 জন জাজ বসে কিন্তু এটার হিয়ারিং দিয়েছিল। তা কেশবানন্দ ভারতী কেসের হিয়ারিং করার সময় তারা কিন্তু বলেছিলেন, হ্যাঁ, এই 13 জনের বিচারপতির দল বলেছিলেন যে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন উইল নাও বি কনসিডার্ড অ্যাজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে 1973 থেকেই কিন্তু 1973-এর কেশবানন্দ ভারতী কেসের থেকেই কিন্তু আমাদের ভারতীয় যে সংবিধানের প্রিয়াম্বল সেটা অংশ হয়। এর আগে কিন্তু প্রিয়াম্বল ভারতীয় সংবিধানের অংশ ছিল না। এবার এখান থেকে একটা কথা বলি, আমরা লাস্ট স্লাইডে গিয়েই আমরা পড়ব যে সংবিধানকে সংশোধন করা যায় কি না যায় না। তো মনে রেখো এখানে একটা কথা, সংবিধানের অংশ যেটা সেটাকেই মানে যেটা সংবিধানের অংশ সেটাকে অ্যামেন্ড করা যায়, যেটা সংবিধানের অংশ নয় সেটাকে অ্যামেন্ড করা যায় না। তাই 1960-এ যখন বলা হলো যে প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট না, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে প্রিয়াম্বলকে চেঞ্জ করা যায়, কারণ প্রথমেই বলা হয়েছিল যে প্রিয়াম্বলকে কখনো চেঞ্জ করা যাবে না বা অ্যামেন্ড করা যাবে না। কিন্তু কেশবানন্দ ভারতী কেস 1973-এর মধ্য দিয়ে 13 জন বিচারপতির বেঞ্চ যখন এটা জানিয়ে দিল যে আমরা আগের যে সুপ্রিম কোর্টের রুল সেটাকে আমরা ওভাররুল করলাম, ওভাররুল করে আমরা আজকে বিচার দিলাম বা আমরা আজকে বলে দিলাম যে
এখন থেকে প্রিয়াম্বলকে ভারতীয় কনস্টিটিউশনের অংশ হিসাবে ধরতে হবে। অর্থাৎ এই কেশবানন্দ ভারতী কেসই কিন্তু বলে দেয় যে ভারতীয় সংবিধানের মধ্যে প্রিয়াম্বলটা পড়বে, অর্থাৎ প্রিয়াম্বলটা ভারতীয় সংবিধানের একটা অংশ হয়েছে। কিন্তু তারা আরেকটা কথা বলেন, কি বলেন? দ্য প্রিয়াম্বল ইজ নট দ্য সুপ্রিম পাওয়ার অফ সোর্স অফ এনি রেস্ট্রিকশন অর প্রহিবিশন। এই ভারতীয় সংবিধানের যে প্রিয়াম্বল সেটা কিন্তু সুপ্রিম পাওয়ার বা সোর্স নয়, যার মধ্য দিয়ে তুমি কোনো কিছুকে রেস্ট্রিক্ট করবা বা কোনো কিছুকে প্রহিবিট করবা, সেটা তুমি করতে পারো না। বাট ইট প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটাস অ্যান্ড প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। কিন্তু এই প্রিয়াম্বল তোমার কোনো একটা সংবিধানের বিষয়বস্তুকে বর্ণনা করতে বা ব্যাখ্যা করতে সাহায্য করবে, হয়েছে? তাহলে প্রিয়াম্বল আমাদের সংবিধানের অংশ হলেও সেটা কিন্তু সোর্স অফ পাওয়ার নয়, এটা মাথায় রাখতে হবে, হয়েছে? এটা কোন রুল থেকে জানতে পারলাম আমরা? কেশবানন্দ ভারতীর কেস থেকে আমরা জানতে পারলাম। ওকে, আচ্ছা, এটুকুন ক্লিয়ার হলো। আর একটা কেসের কথা তোমাদের আমি বলে দিই, সেটাও ইম্পর্ট্যান্ট। এই যে কেশবানন্দ ভারতী কেস থেকে আমরা জানতে পারলাম যে প্রিয়াম্বল সংবিধানের অংশ। আবার মনে রেখো, ইউনিয়ন গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার ভার্সেস এলআইসির একটা কেস হয়েছিল 1995 সালে। সেইটার হিয়ারিং করার সময় সুপ্রিম কোর্ট আবারও বলেছিলেন যে প্রিয়াম্বল ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বল কনস্টিটিউশনের একটা মানে ইন্টিগ্রাল পার্ট, ঠিক আছে? ভারতবর্ষের একটা মানে ইন্টিগ্রাল পার্ট কনস্টিটিউশনের, ঠিক আছে? বাট ইট ইজ নট ডাইরেক্টলি এনফোর্সেবল ইন কোর্ট অফ জাস্টিস ইন ইন্ডিয়া। কিন্তু এই প্রিয়াম্বলকে ভারতের কোনো কোর্ট কখনো এনফোর্স করতে পারে না। মনে রেখো, এটা আবার ফার্দার কোনো একটা সময় না ডিভিশন হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আগের মানে বেরুবারি কেসেও লাস্টের লাইনটা খেয়াল করো। বেরুবারি কেসের লাস্টের লাইনে বলা হচ্ছে যে দেয়ারফর ইট ইজ নট এনফোর্সেবল ইন কোর্ট অফ ল, এটা বলা হলো। তারপর আবার দেখো এখানে কেশবানন্দ ভারতী কেসেও কিন্তু একই ধরনের কথাই বলা হয়েছে, যেটা যেহেতু সোর্স অফ পাওয়ার নয়, তাই এটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্ট অফ ল দ্বারা বা কোর্ট অফ জাস্টিস দ্বারা এটাকে কিন্তু এনফোর্স করা যায় না। আবার 1995তেও কিন্তু সুপ্রিম কোর্ট একই কথাই বললো যে এটাকে কিন্তু এনফোর্স করা যায় না কোর্ট অফ জাস্টিসের মধ্য দিয়ে, ঠিক আছে? কিন্তু মনে রেখো, এই পার্টটা না আবার সংশোধিত হবে বলে আমার মনে হয়। যতদূর আমি সংবিধান পড়েছি ততদূর বলে আমার মনে হচ্ছে যে এটা কিন্তু সংশোধিত আবার হবে, যে কেন প্রিয়াম্বলকে কোর্ট অফ ল দ্বারা এনফোর্স করা যাবে না। হ্যাঁ, দেখবে কোনো একটা সময় ভবিষ্যতে সুপ্রিম কোর্ট আবার তাদের রুল দেবে, রুলিং দিয়ে বলবে যে এটাকে এনফোর্স করা যাবে, হ্যাঁ, কোর্ট অফ ল এর মাধ্যমে বা কোর্ট অফ জাস্টিসের মাধ্যমে, ঠিক আছে? আশা করছি এটা বোঝা গেল। তাহলে প্রিয়াম্বল সংবিধানের অংশ কি না সেটা আমরা ক্লিয়ার হয়ে বুঝলাম। আমরা 3টে কেস পড়লাম। বেরুবারি কেসে আমরা দেখলাম সেখানে সুপ্রিম কোর্ট বলছেন যে কি না এই প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট নয়, কিন্তু কেশবানন্দ ভারতী কেস বলছে না, এই প্রিয়াম্বল আমাদের কনস্টিটিউশনের অংশ। আবার আমরা দেখলাম ইউনিয়ন গভর্নমেন্ট ভার্সেস এলআইসির যে এলআইসি অফ ইন্ডিয়ার যে কেস 1995, সেখানে আবার সুপ্রিম কোর্ট বলল যে না না, প্রিয়াম্বল ইন্টিগ্রাল পার্ট অফ দ্য মানে প্রিয়াম্বল কনস্টিটিউশনের একদম অত্যাবশ্যক একটা পার্ট, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল যে প্রিয়াম্বল আমাদের সংবিধানের অংশ কি না। হ্যাঁ, অবশ্যই প্রিয়াম্বল আমাদের ভারতীয় সংবিধানের অংশ। এখান থেকে কোশ্চেন আসতে পারে, কিন্তু তোমরা দেখে নিও। ওকে, আচ্ছা, আমাদের লাস্ট স্লাইডে এখন আমরা আলোচনা করব যে হোয়েদার প্রিয়াম্বল ক্যান বি অ্যামেন্ডেড অর নট। তো মনে রেখো যে যেটা সংবিধানের অংশ হবে, মনে রেখো সংবিধানের অংশ যদি কোনো কিছু হয় সেটাকে সংশোধন করা যায় অ্যাকর্ডিং টু আর্টিকেল 368। আর্টিকেল 368 বলে যে ভারতীয় সংবিধানের কোনো অংশকে কোন পদ্ধতিতে অ্যামেন্ড করা যেতে পারে। কিন্তু 1973 আগে, 1973 অর্থাৎ কেশবানন্দ ভারতী কেসের আগে তো আমাদের এই প্রিয়াম্বল তো কনস্টিটিউশনের পার্টই ছিল না, তাই কনস্টিটিউশনকে কীভাবে অ্যামেন্ড করা যায়, তাই না? কিন্তু যখন 1973 সালে কেশবানন্দ ভারতী কেসের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট যখন রুলিং দিল বা সুপ্রিম কোর্ট যখন এটা বলে দিল যে কনস্টিটিউশনের একটা অভিন্ন অংশ হচ্ছে এই প্রিয়াম্বল, তখন কিন্তু প্রথমবার এবং ভারতবর্ষে একবারই আমাদের এই প্রিয়াম্বলের মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেটা কবে? 1976 সালে অ্যামেন্ডমেন্ট করে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের এই প্রিয়াম্বলকে অ্যামেন্ডেড করা হয়েছে। এবং সেটা কোন রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে? আর্টিকেল 368 রুল রেগুলেশনস মেনে। এবং মনে রেখো এই 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে
কি হয়, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ আমাদের প্রিয়াম্বলের মধ্যে ইনক্লুড করা হয়। হয়েছে, দেখো, সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ওয়ার অ্যাডেড বিটুইন সভরেন অ্যান্ড ডেমোক্রেটিক, ইউনিটি অফ দ্য নেশন ওয়াজ চেঞ্জড টু ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। হয়েছে, এখান থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো আশা করি এখানে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমি শেষ করছি আজকে। আর লেকচারটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। আর এই বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসে কি না আসে আমি পরবর্তী সময় কোয়েশ্চেন প্র্যাকটিস নিয়ে আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো। ওকে, তাহলে আশা করছি লেকচারটি তোমাদের ভালো লেগেছে বা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।